টিনা ও মিনা নামে দুই বোন ছোট্ট একটি ঝুপড়ির মধ্যে বাস করত। টিনা ও মিনার মা বাবা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই সময় টিনা ও মিনা দুইজন বাসায় ছিল। কিছুদিন আগেই টিনা ও মিনার পরিবার হাসি খুশিতেই দিন কাটাচ্ছিল। একদিন টিনার জন্মদিন চলে আসে। তার মা ও বাবা জন্মদিন পালন করার জন্য কিছু জিনিস বাজারে গেল কিনতে। সমস্ত জিনিসপত্র কেনার পরে যখন তারা বাসার দিকে ফিরছিল, ঠিক তখনই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়। ওই অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলেই তাদের মা বাবা দুজনেই মৃত্যুবরণ করে। সঞ্জয় ও শীতল শহরে গিয়েছিল মার্কেট করার জন্য। এজন্য শহরের কেউই তাদেরকে চিনত না। সেখানকার লোকজন তাদের এই সংবাদ পুলিশের কাছে পৌঁছে দিল। বিভিন্ন জায়গায় তল্লাশি করার পরে পুলিশ বুঝতে পারল যে সঞ্জয় ও শীতল কোন গ্রামের। এরপর পুলিশের লোকজন সঞ্জয় ও শীতলকে তাদের বাসায় নিয়ে আসলো। মা বাবার দুইজনের লাশ একসঙ্গে দেখে টিনা অনেক কষ্ট পেল, আর মিনা খুবই কান্না করতে লাগলো। মা, বাবা, এসব কি হলো? আমাদের দুইজনকে একাই ছেড়ে কেন তোমরা চলে গেলে? আমরা তোমাদেরকে ছাড়া কি করে থাকবো মা, বাবা? মিনা অনেক ছোট ছিল, সে সব কিছুই বুঝতে ছিল না। এরপরেও টিনার কান্না দেখে মিনাও কেঁদে দিল। টিনা প্রথমে নিজেকে সামলে নিল, এরপর মিনাকেও বুঝ দিল। এরপর টিনা গ্রামের লোকদের সাহায্যে তার মা বাবাকে কবরস্থ করল। এরপর সেই বাড়িতে টিনা তার ছোট বোন মিনাকে সঙ্গে করে থাকতে আরম্ভ করল। টিনা নিজেই বাড়ির সব কাজ করত। সকালে উঠে সে ঘরের সব কাজ সেরে নাস্তা তৈরি করে মিনাকে খেতে দিত। এভাবেই 1 বছর পার হয়ে গেল। টিনাও অনেকখানি বুদ্ধিমান হয়ে গেল। এইবার আবারও মিনার জন্মদিন চলে আসলো। মিনা তার বড় বোন টিনাকে বলল, আপু, আমার তো জন্মদিন চলে এসেছে। আমি চাই আমার জন্মদিন অনেক সুন্দর করে ধুমধাম করে বড় আয়োজন করে করব। কিন্তু আপু, আমাদের কাছে তো 2 অক্ত খাবার মতোই টাকা নেই। তাহলে অনেক বড় অনুষ্ঠান করে জন্মদিন কি করে পালন করব বলো? তুই কোনো চিন্তা করিস না মিনা, যে করেই হোক তোর জন্মদিনের আমি অনুষ্ঠান করব। আমাকে কিছু কাজ খুঁজে নিতে হবে। দেখবি তোর জন্মদিনে অনেক বড় কেক কাটবো। টিনা নিজের ছোট বোন মিনাকে খুশি করার জন্য এসব বলল, কিন্তু টিনা কিছুতে বুঝতে পারল না যে সে কি করে এসব আয়োজন করবে। কারণ টিনার কাছে কোনো টাকাই ছিল না। তাদের বাড়িটা ছিল জঙ্গলের মাঝখানে, যেখানে ছোট্ট ভাঙা ঝুপড়ির মধ্যে তারা দুই বোন বাস করত। তাদের বাড়ির চারপাশে সুন্দর সুন্দর ফুল ফুটে থাকত। পুরো গ্রামের লোক সবাই টিনা ও মিনার অনেক প্রশংসা করত। তারা অনেক ভালো ব্যবহারের ছিল। পুরো গ্রামের লোকদেরকে তারা সম্মান করত। একদিন দুই বোন তাদের মনকে হালকা করার জন্য জঙ্গলের মধ্যে ঘুরতে গেল। তখন তারা জঙ্গলের ভিতরে গিয়ে আশ্চর্য জিনিস দেখতে পেল। তারা দেখতে পেল জঙ্গলের মধ্যে অনেক বড় বড় কুমড়ার আকৃতির 2টা ঘর রয়েছে। একটি হলো সোনার কুমড়ার ঘর, আর একটি হলো রূপার কুমড়ার ঘর। সোনা রূপার কুমড়োর ঘর দেখে দুই বোন খুবই পেরেশানি পড়ে গেল। আপু, দেখো দেখো, কত বড় কুমড়োর ঘর! এইরকম ঘর তো জীবনে কখনো দেখিনি। আর দেখো, এই ঘর কেমন চকচক করছে। হ্যাঁ মিনা, দেখছি এই ঘর দুটা অনেক চকচক করছে, একেবারে সোনা রূপার মতো। আচ্ছা, এর মধ্যে যে যদি দেখি তাহলে কেমন হয়? হ্যাঁ আপু, তুমি একদম ঠিক বলেছ। এই ঘরের মধ্যে গিয়ে দেখা উচিত যে এর ভিতরে কি আছে। বলা তো যায় না, আমাদের কোনো উপকারও হয়ে যেতে পারে। এই কথা বলে দুই বোন প্রথমে রূপার কুমড়োর ঘরের মধ্যে গেল। তারা দেখল সে ঘরটি বেশ বড়। রূপার ঘরের মধ্যে অনেক বড় বড় আলমিরা আছে, যার মধ্যে অনেক টাকা পয়সা স্বর্ণ মুদ্রা রয়েছে। এসব দেখে তারা নিজের চোখদেরকে বিশ্বাস করতে পারল না। তারা সেখান থেকে নিজেদের জন্য সামান্য কিছু অর্থ নিয়ে নিল, আর জীবনযাপন করার জন্য তারা চলে আসলো আবারও তাদের ঝুপড়ি ঘরে। এরপর থেকে তারা তাদের প্রয়োজন মেটানোর জন্য সেই কুমড়োর ঘরকে ব্যবহার করত। এরপর থেকে যখনই তাদের টাকা পয়সার প্রয়োজন হতো, তখনই তারা সেই কুমড়োর ঘরে যেত। কুমড়োর ঘরের কথা অন্য মানুষ জেনে গেলে যদি তাদের কোনো ক্ষতি হয়, এই ভয়ে তারা কোনোদিনই কোনো কিছু মানুষদেরকে বলতো না। এই দুই ঘরকে অনেক যত্ন সহকারে দেখে রাখত, আর নিজেদের প্রয়োজন অনুযায়ী তার মধ্যে থেকে টাকা পয়সা নিয়ে নিত।
একদিন তারা জঙ্গলের ভেতরে থাকা সেই কুমড়োর ঘরের মধ্যে প্রবেশ করতে লাগলো। তখন তারা দেখলো একজন বৃদ্ধা মহিলা। টিনা সেই বৃদ্ধা দাদিকে বলল, দাদিমা, আজকের আগে তো আমরা কখনোই আপনাকে দেখিনি। এখানে আপনি কি করছেন? কিছুই না বেটা, আমি তো এখানে এই কুমড়োর ঘরকে দেখে রাখি। তোমরা দুজন এখানে কি করছো? বুড়িমা, আমাদের মা বাবা মারা গেছে কিছুদিন আগে। আমি টিনা, আর এটা হচ্ছে আমার বোন মিনা। আমরা কিছুদিন আগে এই জঙ্গলে ঘুরতে এসে আমাদের নজরে পড়ে এই কুমড়োর 2 সোনা ও রূপার ঘর। এরপর থেকে আমাদের যখনই কোনো জিনিসের প্রয়োজন হতো, আমরা এই কুমড়োর ঘরের কাছে চলে আসতাম। হ্যাঁ বেটা, আমি আগে থেকেই জানি তোমাদের দুজনের অনেক দুঃখ কষ্ট। এজন্যই এই 2 কুমড়োর ঘর তোমাদেরকে সাহায্য করে। বৃদ্ধা মহিলা জানালো যে সে জঙ্গলে থাকে আর 2 কুমড়োর ঘরকে সুরক্ষিত রাখে। বুড়িমা, আপনি যখন জানেনই যে এই 2 কুমড়োর ঘর হচ্ছে জাদুর কুমড়োর ঘর, তাহলে আপনি নিজে কেন এর থেকে উপকৃত হন না? কেন সাহায্য নেন না এদের? এটা এই কুমড়োর ঘরের সাহায্যর আমার দরকার নেই, এমনকি কারো সাহায্যেরই আমার প্রয়োজন নেই। এই জাদুর কুমড়োর ঘর তো শুধু ভালো আর প্রয়োজনীয় গরিব লোকদেরকে সাহায্য করে থাকে। যদি তোমরা কখনো কোনো জিনিসের লোভ করো, তাহলে এই কুমড়োর ঘর কোনোদিনই তোমাদেরকে সাহায্য করবে না। এই জন্য এই কুমড়োর ঘর আজ পর্যন্ত কেউ ব্যবহার করতে পারেনি, শুধু তোমরাই পেরেছ। টিনা ও মিনা 2 বোন বুড়ি আম্মার কথা খুব ভালোভাবে বুঝে নিল। তাদের এই পৃথিবীতে কেউ ছিল না। ওদিকে ওই বৃদ্ধা মহিলারও এই পৃথিবীতে কেউ ছিল না। ওই দিনের পর থেকে টিনা, মিনা ও ওই বুড়ো মহিলা কুমড়ির জাদুর ঘরের মধ্যেই থাকতে লাগলো। আর তারা অন্যান্য অসহায় ও গরিব লোকদেরকে সাহায্য করতে লাগলো। এভাবেই মানুষদেরকে সাহায্য করে গ্রামের উন্নতি করতে লাগলো। গ্রামের মধ্যে ফ্রিতে হোটেল, ফ্রিতে স্কুল ও হাসপাতালের ব্যবস্থাপনা করলো। এরপর থেকে গ্রামের সব মানুষরাই টিনা ও মিনার অনেক প্রশংসা করতে লাগলো। ওই দিনের পর থেকে টিনা ও মিনা 2 বোন ওই বুড়ি আমার সঙ্গে জাদুর কুমড়োর ঘরের মধ্যে সারাটা জীবন আনন্দে কাটাতে লাগলো। সঙ্গীতা তার স্বামী ব্রিজেশের সঙ্গে বাস করত। ব্রিজেশ একজন কৃষক ছিল। ফসল বিক্রি করে যে কয় টাকা পেত তা দিয়েই ব্রিজেশ তার সংসারের খরচ চালাতো। ব্রিজেশ ব্যাংক থেকে অনেক টাকার লোন নিয়ে রেখেছিল, কারণ গত বছরে বৃষ্টি না হওয়ার কারণে সব ফসলই নষ্ট হয়ে গিয়েছিল। এই বছরও আবহাওয়া ঠিকঠাক মতো ছিল না। সবকিছু নিয়ে ব্রিজেশ খুবই চিন্তায় ছিল। এই সময় সঙ্গীতা তার কাছে আসলো ও বলল, শোনো, তোমার খাবার আমি রেডি করেছি, চলো খাবার খেয়ে নাও। না, আমার আজ খাবার ইচ্ছা নেই। কি হয়েছে আপনার? শরীর তো ঠিকঠাক মতো লাগছে না, বলুন না কি হয়েছে। কি করে ভালো থাকবো বলো? ব্যাংকের লোন নিয়ে আমি ফসল উৎপন্ন করেছি, আর এইবারও মৌসুম ঠিক নেই। কি করে ভালো থাকি? কি করে আমি প্রতি মাসের কিস্তি দেব? আমার প্রচণ্ড ভয় হচ্ছে, যদি এইবারও ফসল খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কি হবে? তুমি কোনো চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে, আল্লাহর উপর ভরসা আছে। এভাবেই দিন পার হতে লাগলো। দেখতে দেখতে 3 মাস পার হয়ে গেল। 3 মাসের মধ্যে ব্রিজেশ একবারও কিস্তি দিতে পারল না। ব্রিজেশ ভেবেছিল ফসল কেটে ফসল বিক্রি করে সব টাকা একবারে দিয়ে দিবে, কিন্তু এমনটা কিছুই হলো না। ফসল কাটার কিছুদিন আগে থেকে বিনা মৌসুমে প্রচন্ড বৃষ্টিপাত হতে আরম্ভ হলো। আর এই বিনা মৌসুমের বৃষ্টি ব্রিজেশের সঙ্গে আরো অনেকগুলো কৃষককে গরিব করে দিয়ে গেল। এতটা ক্ষতি হতে দেখে সঙ্গীতা ও ব্রিজেশ দুজনেই কান্না করতে লাগলো। আমার খুব ভয় হচ্ছে, বোধহয় এইবারও ফসল আমরা ভরে তুলতে পারবো না। আমাদের রোজগারের একমাত্র উপায় আমাদের জমির ফসল, এটা যদি শেষ হয়ে যায় তাহলে ব্যাংকওয়ালারা তো আমাদের জমি নিয়ে নেবে। আমার আর কিচ্ছু ভাল লাগছে না সঙ্গীতা। এভাবেই দুজনে খুবই চিন্তা করছিল। পরের দিন সকালে ব্যাংকের ম্যানেজার আসলো আর বলল, ব্রিজেশ, 3 মাস হয়ে গেল আপনি ব্যাংকে কোনো টাকা জমা করেননি। পেনাল্টি সহ অনেক টাকা হয়ে গেছে, তাই আমি আপনাকে সতর্কবাণী দিতে এসেছি। আপনি আপনার ক্ষেতের জমির সঙ্গে সঙ্গে নিজের বাড়িটাকেও হারিয়ে ফেলবেন। ম্যাডাম, এমনটা করবেন না। একজন কৃষকের কাছ থেকে যদি তার জমিটুকু ছিনিয়ে নেওয়া হয়, তাহলে সে কি করে বাঁচবে? কি করবে সে? আমরা তো বেঘর হয়ে যাব। কি করে ইনকাম করব? থাকবো কোথায়? দেখুন, আপনাদেরকে ঘর বাড়ি ছাড়া করার ইচ্ছা আমার নেই, তবে আমাদেরও তো চাকরি, তাই না? জবাব দিতে হয়।
তাই বলছি আপনি আপনার ক্ষেতের জমি আর বাড়ির জমি কাগজগুলো আমাদের হাতে দিন। যখন আপনার টাকা হয়ে যাবে তখন সব টাকা জমা দিয়ে কাগজগুলো ফিরিয়ে আনবেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও ব্রিজেশ সব জমি ও বাড়ির কাগজগুলোকে ব্যাংক ম্যানেজারের কাছে জমা দিয়ে দিল। ওগো, এটা কি হলো? আজ আমাদের সবই শেষ হয়ে গেল। একজন কৃষকের কাছে যদি জমি না থাকে তাহলে কৃষক কিভাবে হয়? ওদিকে ব্যাংক ম্যানেজার ব্রিজেশের বাড়িতে তালা লাগিয়ে দিল। তারা ঘর ছাড়া হয়ে গেল। তারা তাদের অনেক আত্মীয় স্বজনের কাছে হেল্প নেওয়ার জন্য গেল, কিন্তু তাদেরকে কেউ সাহায্য করলো না। বিপদে পড়লে মানুষদেরকে চেনা যায়, কেউ আমাদেরকে একটি রাত থাকারও জায়গা দিল না। কিন্তু আমার ভরসা আছে, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, উনি একটা ব্যবস্থা করবেন। সাঙ্গীতা, আগেই বলেছিলাম খোদার উপর ভরসা করার দরকার নেই। আল্লাহ শুধু ধনীদেরই দুঃখ দেখে, আমাদের মতো গরিবদেরকে সাহায্য করে না। এইবার সাঙ্গীতা ব্রিজেশকে কোনো উত্তর দিতে পারল না। তারা দুইজন চলতে লাগলো। চলতে চলতে জঙ্গলের কাছে বসলো। অনেক হাঁটার কারণে সাঙ্গীতার পায়ে সিলকে উঠে গেল। ব্রিজেশ, শোনো, আমি আর হাঁটতে পারছি না। হাঁটতে হাঁটতে আমার পায়ের ছিলকে উঠে গেছে আর অনেক পিপাসাও লেগেছে। আমাকে একটু পানি দিন, আমি পানি খাবো। এখানের আশেপাশে তো কোনো জায়গায় নদী নালা দেখছি না, পানি কোথায় পাবো? ঠিক আছে, তুমি এই গাছের নিচে বসো, আমি পানি খুঁজে নিয়ে আসি। ব্রিজেশ সাঙ্গীতাকে গাছের নিচে বসিয়ে পানি খুঁজতে গেল। অনেক সময় পার হয়ে গেল, কিন্তু ব্রিজেশ ফিরে এলো না। এদিকে সাঙ্গীতা পায়ের ব্যথায় উঠতেও পারছে না। সে খুবই কান্না করতে লাগলো। হে খোদা, আজ পর্যন্ত আমি তোমার কাছে কিছু চাইনি, সব সময় তোমার শুকরিয়া আদায় করেছি, কিন্তু আজ তুমি আমার সব কিছু নিয়ে গেলে। আমার স্বামীটার পর্যন্ত কোনো হুদিস নেই, পায়ে ব্যথা, হাঁটতেও পারছি না, কি করে খুঁজবো তাকে? আমার যে সব কিছু শেষ হয়ে গেল। একথা বলে সাঙ্গীতা খুবই কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই সেখানে একটি আলো প্রকট হলো, আর তার মধ্যে থেকে খুবই সুন্দর একটি পরী প্রকট হয়ে সে মানুষের রূপ ধারণ করলো, আর সাঙ্গীতার কাছে গিয়ে বলল, কি হয়েছে বোন, তুমি কান্না করছো কেন? এরপর সাঙ্গীতা সব কথা বলল। শেষে বলল, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমার একমাত্র সম্বল হচ্ছে আমার স্বামী। 2 ঘন্টা হয়ে গেল আমার জন্য পানি আনতে গেছে, সে আর ফিরে আসছে না। এরপর মহিলার বেশে থাকা সেই পরী সাঙ্গীতার পায়ে হাত বুলিয়ে দিল। সঙ্গে সঙ্গে সাঙ্গীতার পায়ে সব কিছু ঠিক হয়ে গেল। এসব দেখে সাঙ্গীতা খুবই আশ্চর্য হয়ে গেল। ও বলল, এ কি বোন, তুমি আমার পায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পায়ের ব্যথা একেবারে ঠিক হয়ে গেল, কিন্তু এটা কি করে সম্ভব? ঠিক তখনই সেই মহিলা খুবই সুন্দর পরীতে প্রকট হলো। আরে, এ দেখছি পরী। হ্যাঁ সঙ্গীতা, আমি হলাম পরী, তুমি ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে এসেছি। পরীজি, কি করে আপনি আমাকে সাহায্য করবেন? আমার জীবন থেকে তো সবকিছুই চলে গেছে। আমার স্বামীও আমাকে ছেড়ে চলে গেল, কোনো খোঁজ নেই তার। সঙ্গীতা, মানুষের ভাগ্যে যতটুকু লেখা আছে সে তো ততটুকুই ভোগ করতে পারবে, তাই না? এর আগ পর্যন্ত তোমার দুইজনের জীবনে অনেক দুঃখ কষ্ট লেখা ছিল, আর এখন সামনে তোমাদের শুধু সুখ আর সুখ। তোমরা তোমাদের লাইফটাকে এবার এনজয় করতে পারবে। আর তোমার স্বামীর কথা বলছো, ও তো তোমার জন্য পানি আনতে গেছে। পানির খোঁজে সে অনেক দূরে চলে গেছে, এই জন্য ফিরতে একটু দেরি হবে। তাই আমি অনেকক্ষণ যাবৎ ধরে তোমাদের সব কিছু দেখেছি। আমি অনেক খুশি হয়েছি যে আমার স্বামী আবারও ফিরে আসবে আমার কাছে, কিন্তু আমরা কি করে আমরা ভালো থাকবো? আমাদের থাকার কোনো জায়গা নেই, কোনো আশ্রয়স্থল নেই, কোনো টাকা পয়সা নেই। এই জঙ্গলে এসেছি, হয়তো কিছুদিন ফল খেয়ে বেঁচে থাকতে পারবো, এরপরেও তো জঙ্গল অনেক রিস্কি, যে কোনো সময় জঙ্গলি জানোয়ার আমাদেরকে খেয়ে ফেলতে পারে। সঙ্গীতা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সব সমস্যার সমাধান নিয়ে এসেছি। এই দেখো নাও, এই লিপস্টিক, এটা হলো জাদুর লিপস্টিক। এই লিপস্টিক তোমার জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দেবে। এটা কি করে সম্ভব পরিজি? সামান্য একটা লিপস্টিক আমাদের জীবনের দুঃখ কি করে দূর করবে? কারণ এই জাদুর লিপস্টিক তোমাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে দেবে। তোমরা যা চাইবে তাই পাবে, কোনো টাকা পয়সা লাগবে না। তবে ধন দৌলত টাকা পয়সার জন্য তোমাকে আর তোমার স্বামীকে একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রমকে আমরা কখনোই ভয় পাই না, সবসময় পরিশ্রম করতে চাই, কিন্তু পরিশ্রম করার মতো একজন কৃষকের কাছে তো জমি থাকা চাই, সেটা তো আমাদের নেই। সঙ্গীতা, এই জন্যই তো বলছি, এই জাদুর লিপস্টিকের কাছ থেকে ধন দৌলত টাকা পয়সা ছাড়া যা খুশি তাই চাইতে পারবে, তাই দেবে এই জাদুর লিপস্টিক। এখন তুমি আর তোমার স্বামী চিন্তা করে দেখো কি করে এই জাদুর লিপস্টিকের কাছ থেকে তোমরা উপকৃত হতে পারবে।
এ কথা বলে জাদুর পরী সেখান থেকে উড়ে চলে গেল। সঙ্গীতা জাদুর লিপস্টিককে হাতে তুলে নিল ও বলল, হে জাদুর লিপস্টিক, তুমি আমার স্বামীকে আমার কাছে এনে দাও। এ কথা বলতে না বলতেই ব্রিজেশ পানির গ্লাস হাতে নিয়ে সঙ্গীতার কাছে আসলো ও বলল, সঙ্গীতা, এখানে আশেপাশে কোনো পানি পাইনি, তাই পানির খোঁজে অনেক দূরে যেতে হয়েছিল, এজন্য দেরি হয়েছে। নাও পানি খাও। আরে সঙ্গীতা, তোমার পা তো একদম ঠিক হয়ে গেছে, আর তোমার হাতে ওঠা কি? এরপর সঙ্গীতা ব্রিজেশের কাছে সব কথা খুলে বলল, কিন্তু ব্রিজেশ সঙ্গীতার কোনো কথাই বিশ্বাস করল না। সঙ্গীতা, এসব তুমি কি বলছো? এটা কি সম্ভব? কোনো পরী কি জাদুর লিপস্টিক দিতে পারে? আরে লিপস্টিক কি করে আমাদেরকে সাহায্য করবে? একদম সত্যি বলছি ব্রিজেশ, তুমি একবার পরীক্ষা করে দেখো, ধন দৌলত ছাড়া যা খুশি তাই চাইতে পারো। এরপর সঙ্গীতা তার স্বামীকে প্রমাণ করে দেখিয়ে দিল। এই জাদুর লিপস্টিক, তুমি আমাদের সামনে খাবার প্রকট করো, আমাদের অনেক ক্ষুধা লেগেছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে তাদের সামনে মজাদার মজাদার কয়েক রকমের খাবার প্রকট হয়ে গেল। এরপর ব্রিজেশ সঙ্গীতার সব কথা বিশ্বাস করলো ও পেট ভরে তারা দুইজন খাবার খেলো। সঙ্গীতা, যখন আমরা জাদুর লিপস্টিকের কাছ থেকে টাকা পয়সা চাইতে পারবো না, তখন অবশ্যই জাদুর লিপস্টিককে বলে আমরা আমাদের ঘর ও জমির দলিলকে তো ফিরিয়ে নিতে পারবো, তাই না? হ্যাঁ জি, তুমি একদম ঠিক বলেছো। হে জাদুর লিপস্টিক, তুমি আমাদের ঘর ও জমির কাগজ ফিরিয়ে দাও। ব্রিজেশ জাদুর লিপস্টিকের কাছে কথা বলার পর কিছুই হলো না। তখন একজন অন্যজনের মুখের দিকে তাকিয়ে থাকতে লাগলো। অবশেষে তারা জঙ্গল ছেড়ে বাড়ির দিকে রওনা দিল। যখন তারা তাদের গ্রামে পৌঁছলো, তখন সেই ব্যাংক ম্যানেজার তাদের কাছে আসলো ও বলল, আরে ব্রিজেশ ভাই, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে আপনারা ক্ষমা করবেন। আসলে এই গ্রামেরই ব্রিজেশ নামে অন্য একজনের কাছে যাওয়ার কথা ছিল, ভুলে আপনাদের জমির কাগজ ও বাড়ির কাগজ নিয়ে বাড়িটাকে তালা দিয়ে দিয়েছি। এই নিন আপনাদের জমি ও বাড়ির কাগজ। এখনো 6 মাস সময় আছে, 6 মাসের মধ্যে ব্যাংকে সব টাকা শোধ করে দিবেন। জমির দলিল ও ঘরের দলিল ফিরে পেয়ে তারা অনেক খুশি হলো। ব্রিজেশ ও সঙ্গীতা বুঝতে পারলো যে এই সবকিছু হলো জাদুর লিপস্টিকের কারসাজি। সঙ্গীতা, এখন আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। 6 মাসের মধ্যে ব্যাংকের সব লোন পরিশোধ করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি? জাদুর লিপস্টিকের কাছ থেকে আমরা কিছু বীজ চেয়ে নেই, এরপর সেই বীজগুলো জমিতে লাগাবো। 6 মাসের মধ্যে ভালো ক্ষেত হয়ে যাবে, তখন ক্ষেতের ফসলগুলো বিক্রি করে ব্যাংকের সব লোন শোধ করে দেব। এরপর ব্রিজেশ ও সঙ্গীতা জাদুর লিপস্টিকের কাছ থেকে কিছু বীজ চেয়ে নিল ও সেগুলোকে তাদের জমিতে রোপণ করলো। কিছুদিনের মধ্যে চারা গজালো। চারা দেখে সঙ্গীতা ব্রিজেশকে বলল, ব্রিজেশ, এটা কিসের চারা উৎপন্ন হয়েছে? তুমি জাদু লিপস্টিকের কাছ থেকে কিসের বীজ চেয়েছিলে যে এমন চারা হয়েছে? এটা কিসের চারা চিনতেই তো পারছি না। কিন্তু সঙ্গীতা, আমি তো ধানের বীজ চেয়েছিলাম, এটা কি গাছ হলো? যারা দেখে দুই স্বামী স্ত্রী চিন্তায় পড়ে গেল। এরপর রাত হয়ে গেল, তারা ঘরে চলে গেল। পরের দিন সকালে যখন তারা খেতে আসলো, তখন তারা জমির সবকিছু দেখে খুবই আশ্চর্য হয়ে গেল, কারণ তাদের জমিতে সেই গাছগুলোর সঙ্গে অনেকগুলো সোনার লিপস্টিক ধরেছিল। এই দৃশ্য দেখে দুই স্বামী স্ত্রী খুবই আশ্চর্য হয়ে গেল ও সঙ্গীতা বলল, সবকিছু বুঝতে পেরেছি, এই সবকিছু ওই পরীর দেওয়া অবদান। ওই জাদু লিপস্টিকের কারণে আজ এসব কিছু হলো। এখন তোমাকে মানতেই হবে যে আল্লাহ যে কোনো উপায়েই হোক, উসিলাতেই হোক, সব মানুষকে সাহায্য করেই থাকে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। এরপর দুইজন মিলে সোনার সবগুলো লিপস্টিককে বাজারে স্বর্ণকারের কাছে বিক্রি করলো আর তাদের কিস্তির সবগুলো টাকা একবারেই পরিশোধ করে দিল। এভাবেই বুঝে শুনে জাদুর লিপস্টিকের ব্যবহার করে তাদের জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে গেল। তারা তাদের জীবন হাসি খুশিতে কাটাতে লাগলো।